হ্যালো ভিউয়ার্স, আমার পাঠশালা.com থেকে আমি হৃদয়। আজ আমরা অংশীদারি ব্যবসা হিসাবের একটা অঙ্ক করব। এক্সাম্পল 11 অঙ্কটি এখন পড়তে যাচ্ছি আমরা। ক খ গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার 2013 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল ক এর ৭৫,০০০ টাকা, খ এর ৫০,০০০ টাকা এবং গ এর ৫০,০০০ টাকা। খ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে মাসিক ১,০০০ টাকা বেতন পাবে। তো বেতন এটা লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে আসবে। অংশীদারদের মূলধন ও উত্তোলন উভয়ের উপর বার্ষিক 5% হারে সুদ ধার্য করতে হবে। তাহলে এখানে কি পেলাম? মূলধনের সুদ আর উত্তোলনের সুদ। মূলধনের সুদ আসবে অংশীদারদের এই লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে, আর উত্তোলনের সুদ আসবে ক্রেডিট পাশে। বছরে সম্ভাব্য মুনাফার আশায় ক 18,০০০ টাকা, খ 10,০০০ টাকা এবং গ 12,০০০ টাকা কারবার হতে উত্তোলন করেছিল। তারা সারা বছর ধরে এত এত টাকা উত্তোলন করে। কত তারিখে উত্তোলন করে সে ব্যাপারে কোনো কিছু বলে নাই। কাজেই আমরা এই উত্তোলনটাকে বছরের মাঝামাঝি ধরে নেব এবং এই উত্তোলনের উপর 6 মাসের সুদ বের করব এবং তাদের এই উত্তোলনের উপর যথাক্রমে 475 টাকা, 275 টাকা ও 300 টাকা সুদ ধার্য করা হলো। যদি পার্সেন্ট দেওয়ার পরেও এভাবে উত্তোলনের সুদ টাকার অঙ্কে দেয়া থাকে তাহলে উত্তোলনের সুদ যত টাকা দেয়া থাকবে তত টাকাই ধরতে হবে। 2013 সালের 1 জুলাই তারিখে ক তার সাবেক মূলধন ছাড়াও 20,০০০ টাকা কারবারে ঋণ সরবরাহ করে। ক কারবারে 20,০০০ টাকা ঋণ নিয়ে আসছে, কাজে ঋণের সুদের ব্যাপারে কিছু বলা নাই এই অঙ্কে। তারপরে আমরা কি করব? ঋণের উপরে সুদ ধরবো। কত পার্সেন্ট? 6%। কত তারিখে ঋণ নিয়ে আসছে? 1 জুলাই। তাহলে কয় মাসের সুদ ধরতে হবে? 6 মাসের। লাভের বন্টনযোগ্য লাভের প্রথম 50,০০০ টাকা, অর্থাৎ অঙ্ক থেকে যে বন্টনযোগ্য মুনাফা বের হবে এর প্রথম 50,০০০ টাকা ক খ গ এর মধ্যে যথাক্রমে 50%, 30% ও 20% করে পাবে। অর্থাৎ যত টাকা মুনাফা আসবে সেই মুনাফার প্রথম 50,০০০ টাকা এই 50%, 30% ও 20% হারে বন্টন করতে হবে এবং অবশিষ্ট যে টাকা থাকবে সেইটা তাদের মধ্যে তাদের লাভ লোকসান অনুপাতে বন্টন করা হবে। তাদের অনুপাত হচ্ছে 2:2:3 অনুপাতে বন্টিত হবে। আচ্ছা, উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু ঋণের সুদ ডেবিট করার পর, এই যে এখানে বলা আছে উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু ঋণের সুদ ডেবিট করার পর। কি ডেবিট করার পর? ঋণের সুদ। কাজেই ঋণের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। কেন আসবে না? কারণ ডেবিট করার পর, ডেবিট তো করেই ফেলছে, আমরা কেন আবার ডেবিট করতে যাব? ডেবিট করার পর 2013 সালে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের লাভ 1,04,700 টাকায় উপনীত হলো। অর্থাৎ অঙ্কে নিট লাভ কত দেয়া আছে? 1,04,700 টাকা। তো এবার আসা যাক আমরা অঙ্কটি সলভ করি। তো আমরা এই অঙ্কে কি কি পেয়েছি? মূলধনের সুদ পেয়েছি, বেতন পেয়েছি, উত্তোলনের সুদ পেয়েছি, ঋণের সুদ পেয়েছি। তো আমরা জানি যে মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ এগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে আসে, আর উত্তোলনের সুদ লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে আসে। তো এর মধ্যে একটা আইটেম নিয়ে আবার সমন্বয়ে বলে দিছে ঋণের সুদ ডেবিট করার পর, দ্যাটস ওয়াই ঋণের সুদ এই লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। বাকি হিসাবগুলো আসবে, মূলধনের সুদ আসবে, বেতন আসবে। তো আমরা প্রত্যেকটা আইটেম লেখার আগে হেডিং লিখতে হবে যে অংশীদারদের মূলধন হিসাব। এই হেডিংটা লেখার পর প্রথমে কি আমরা লিখব? মূলধনের সুদ পেয়েছি, মূলধনের সুদ মূলধনের সুদ লিখব। এবার যে তিনজন অংশীদার আছে তাদের নাম লিখব ক খ গ। এখন তারা মূলধনের উপর 5% করে সুদ পাবে। তো মূলধনের সুদ 5% বলা আছে। তো ক এর মূলধনের পরিমাণ ছিল ৭৫,০০০ টাকা। ক এর মূলধনের পরিমাণ কত ছিল? ৭৫,০০০ টাকা। এই ৭৫,০০০ টাকার উপরে কত পার্সেন্ট ধরতে হবে? 5%। তো ৭৫,০০০-এর 5% কত আসে? ৩৭৫০ টাকা। এই কারণে আমি এখানে লিখব ৩৭৫০ টাকা। তারপরে খ এর মূলধন ছিল ৫০,০০০ টাকা। খ
ক্ষয়ের মূলধন কত ছিল 50, তো 50,000 ইন্টু 5% সমান কত আসে 2500 টাকা। তো ক্ষয়ের মূলধনের সুদ কত লিখবো 2500 টাকা। তারপর গয়ের মূলধনের পরিমাণ ছিল 50,000 টাকা, এর উপরে 5% হলে গড়ও কত আসে 2500 টাকা আসে। টোটাল মূলধনের সুদটা যোগ করে আমরা মেইন কলামে বসাবো। তো যোগ করলে যোগফল কত আসে 8,750 টাকা, 8,750 টাকা। আচ্ছা, তারপরে আমরা পেয়েছি এই অঙ্কে বেতন। তো দেখি কে বেতন পেয়েছে। খ, সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে মাসিক 1,000 টাকা করে বেতন পাবে, একজন পাবে শুধুমাত্র খ। এই কারণে আমি লিখব ক্ষয়ের মূলধন হিসাব। ক্ষয়ের মূলধন হিসাব, এই হেডিংটা লিখে খ কি পাবে বেতন পাবে। তো আমি এখানে লিখব বেতন হিসাব। লিখে সে প্রতি মাসে 1,000 টাকা করে বেতন পাবে, তাহলে এটা আমাকে এখানে দেখাই দিতে হবে 1,000 ইন্টু, আমরা হিসাব করি মূলত কত বছরের, 1 বছরের অর্থাৎ 12 মাসের। তাহলে সে 12 মাসে কত টাকা বেতন পাবে 12,000 টাকা। আচ্ছা, তারপরে এই অঙ্কে ছিল ঋণ নিয়ে আসছিল। তো যেহেতু ঋণের সুদ ডেবিট করার কথা বলা আছে, তাহলে এই ঋণের সুদ এই লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না। তারপর আছে নিট লাভ। অঙ্কে যে নিট লাভটা দিয়ে আছে সেটা আমরা লিখবো এখানে, হেডিং লিখতে হবে লাভ লোকসান হিসাব। এই হেডিংটা লিখে আমি এখানে লিখব নিট লাভ। তো দেখি নিট লাভ কত দেয়া আছে 1,04,700 টাকা। নিট লাভ কত 1,04,700 টাকা। নিট লাভের পরিমাণ 1,04,700 টাকা। আচ্ছা, আমরা এই অঙ্কে পেয়েছিলাম উত্তোলনের সুদ। তো এখানে হেডিং লিখব অংশীদারদের মূলধন হিসাব। হেডিং লিখব অংশীদারদের মূলধন হিসাব, লিখে লিখব উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ, প্রত্যেকেই উত্তোলনের সুদ পাবে, এই কারণে আমি নাম লিখব ক, খ, গ। অঙ্কের মধ্যে উত্তোলনের সুদের পরিমাণ বলে দিছে। ক পাবে 475 টাকা, খ পাবে 275 টাকা এবং গ পাবে 300 টাকা। এটা যোগ করে যোগফলটা আমরা বসাবো। যোগফল আসে কত 1,050 টাকা। 1,050 টাকা। আচ্ছা, তারপর আছে যেহেতু ঋণের সুদ ডেবিট করার কথা বলা আছে, তো ঋণের সুদ আর আসবে না। মোটামুটি সবকিছু এখানে বসানো হয়েছে। এবার আমরা ব্যালেন্সিং করব। তো ব্যালেন্সিং করার সময় আমাকে অবশ্যই একটু জায়গা ছেড়ে স্কেলিং করতে হবে, কারণ এখানে মুনাফার অংশ বসানোর মতো জায়গা আমাকে রাখতে হবে। তো এবার আমি যোগ করব। আমাদের কত আসছে 1,05,750। 1,05,750। আমরা এই টাকাটাকে আবার এখানে বসাবো 1,05,750। আচ্ছা, এবার এই টাকা থেকে
আমি এই টাকাগুলো বিয়োগ করে দেব। সমান 85,000 টাকা আসছে। কত টাকা আসছে? 85। আচ্ছা, এটার নাম কি? মুনাফার অংশ। তো আমি এখানে লিখব, হেডিং লিখব অংশীদারদের মূলধন হিসাব। ব্র্যাকেটে লিখব মুনাফার অংশ। ক খ গ। এবার এই মুনাফার অংশ নিয়ে কিছু কথা বলা আছে। আমার মুনাফা হয়েছে 85,000 টাকা। এই 85,000 টাকার প্রথম 50,000 টাকা আমাকে বন্টন করতে হবে যথাক্রমে ক 50% পাবে, খ 30% পাবে এবং গ 20% পাবে। তো আমি এই মুনাফার অংশ, আর বাকি থাকে কত? 35,000 টাকা। তো আমি মুনাফাটাকে বন্টন করব। তো দেখাই, প্রথম 50,000 টাকা, এই 50,000 টাকার কত পার্সেন্ট? 50%। কে পাবে? ক পাবে। 50% সমান কত টাকা? 25,000 টাকা। তাহলে বাকি থাকে কত টাকা? 35,000 টাকা। তো আমি দেখাই করটা সহজভাবে দেখাই। আমি কর অংশটা বের করব আগে, যেটা ক প্লাস বাকি থাকে 35,000। এই 35,000 বন্টন করব লাভ লোকসান অনুপাতে। তো লাভ লোকসান অনুপাতের যোগফলটা আমাকে দেখতে হবে। 4 3 7। তাহলে অনুপাতের যোগফল কত? 7 দিয়ে ভাগ। কর অংশ কত? 2 দিয়ে গুণ। আচ্ছা, তো অ্যামাউন্টটা বের করি আমরা। এটা হয় 25,000 যোগ 5 দুগুণা 10, কত হয়? 10,000। তাহলে টোটাল কত টাকা হলো? 35,000। এই 35,000 টাকা কে পাচ্ছে? ক পাচ্ছে। আমরা এখানে লিখবো 35,000 টাকা। আচ্ছা, এবার আমরা বের করব ক্ষয়ের অংশ। এবার আমরা খর অংশ বের করে দেখাবো। ঠিক একইভাবে খর অংশ বের করব। আচ্ছা, খ পাবে 50,000 টাকার কত পার্সেন্ট? 30%। প্লাস 35,000 ইন্টু 2 ভাগ 7। 50,000-এর 30% আমরা দেখব কত বের হয়। তো 15,000 টাকা প্লাস, এখন এটা বের করব 10,000 টাকা। তো টোটাল কত আসে? 25,000 টাকা। তাহলে খ কত পাবে? 25,000 টাকা। 25 35। তো এবার আমরা বের করব গড়টা। গ পাবে 50,000-এর 20%, আর বাকি কত অংশ ছিল তার? 3 অংশ। এই জন্য 7 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। তাহলে এখানে থাকবে তার 15,000 টাকা। 3 5 15। আর 50,000-এর 20% হচ্ছে 10,000 টাকা। তাহলে টোটাল কত আসে? 25,000 টাকা। তাহলে গড় কত টাকা?
25,000 টাকা। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুনাফার অংশ বের হয়েছে 85,000 টাকা। এই মুনাফার অংশটাকে আমাকে দুইটা ভাগে ভাগ করে অংশীদারদের মধ্যে বন্টন করে দিতে হয়েছে। অংশীদারদের মধ্যে কি করতে হয়েছে? বন্টন করে দিতে হয়েছে। আচ্ছা, 85,000 টাকার 50,000, প্রথম 50,000 টাকা ক পেয়েছে 50%, খ পেয়েছে 30% এবং গ পেয়েছে 20%। আর বাকি 35,000 টাকা তাদের লাভ লোকসান আবন্টন অনুপাতে বন্টন করতে হয়েছে। তাদের লাভ লোকসান আবন্টন অনুপাত ছিল 2:2:3। তাহলে আমাকে তাদের অনুপাতের মোট যোগফল কত হয়? 2, 2, 4 আর 3, 7। তাহলে মোট যে মুনাফার অংশ বাকি থাকে 35,000 টাকা, সেটাকে আমরা অনুপাতের যোগফল দিয়ে ভাগ দেব এবং যার যার অংশ তার তার দিয়ে গুণ দেব। ক এর 2 অংশ, খ এর 2 অংশ এবং গ এর 3 অংশ। এটা বুঝবো কিভাবে? আমরা সিরিয়াল দেখে ক, খ, গ, আর এদিকে কি ছিল 2:2:3। এই সিরিয়াল মেনটেন করে অনুপাতগুলো অনুপাতের অংশটা ধরা হয়। তো যাই হোক, তো এখানে মুনাফাটাকে আমরা এইভাবে দুইটা আলাদা আলাদা দুইটা বের করে একসাথে যোগ করে যার যার অংশ তার তার ঘরে বসিয়ে দিয়ে টোটাল যোগফলটা আমরা দেখিয়ে দিয়েছি। তো এখন আমাদের লাভ লোকসান আবন্টন হিসাব এখানে শেষ। এখন আমরা করব অংশীদারদের মূলধন হিসাব। আবার অংশীদারদের মূলধন হিসাব নিয়ে একটু কথা বলি। আমি এর আগেও বলেছি, আবারও বলতেছি যে অংশীদারদের মূলধন হিসাব করার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে এই লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে যেগুলো এসেছে সেগুলো অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে যাবে এবং লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে যে আইটেমগুলো এসেছে সেগুলো অংশীদারদের মূলধন হিসাবের ডেবিট পাশে যাবে। শুধু এই ক্রেডিট পাশ থেকে নিট লাভটা আসবে না আর ডেবিট পাশ থেকে ঋণের সুদটা আসে না। যদিও এখানে ঋণের সুদ দেখানোর প্রয়োজন হয়নি, কেননা ঋণের সুদ ডেবিট করার পর ডেবিট করার কথা বলা ছিল, এই জন্য ঋণের সুদ এখানে আসেনি। কিন্তু মনে রাখতে হবে এই ব্যাপারটা যে ঋণ কখনো মূলধনের অংশ না, কাজেই ঋণের সুদ বা ঋণ কখনোই অংশীদারদের মূলধন হিসাবে দেখানো যাবে না। এই ঋণ বা ঋণের সুদ আলাদাভাবে ঋণ হিসাব করে দেখিয়ে দিতে হবে যদি অঙ্কে চায়। আই হোপ আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমরা এখন অংশীদারদের মূলধন হিসাবে চলে যাব। তো অংশীদারদের মূলধন হিসাব করার জন্য সবার আগে আমি মূলধনটাকে খুঁজে বের করব। এই অঙ্কে যে প্রারম্ভিক মূলধন আছে সেইটা আমরা জানি মূলধন ক্রেডিট, দ্যাটস ওয়াই আমরা অংশীদারদের মূলধন হিসাবে ক্রেডিট পাশে এসে জানুয়ারি তারিখ, যে তারিখ দেওয়া থাকবে ওই তারিখটা লিখবো। তো এখানে তারিখ ছিল জানুয়ারি 1, কাজে এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। তো আমি এটাকে লিখবো ব্যালেন্স বিডি দিয়ে, ব্যালেন্স বিডি। তো দেখি কার কত টাকা মূলধন। ক 75,000, কর ঘরে লিখবো 75,000 টাকা। খ 50,000 টাকা, খর ঘরে লিখবো 50,000 টাকা। গড় মূলধন ছিল 50,000 টাকা, এই জন্য গড় ঘরে লিখবো 50,000 টাকা। আচ্ছা, তারপর আমি উত্তোলনটাকে লিখবো। উত্তোলন ডেবিট, এই জন্য ডেবিট পাশে আসবো। কত তারিখে উত্তোলন করছি স্পেসিফিক ভাবে বলা যায়, কাজেই আমি সেটাকে উত্তোলনের তারিখটা ডিসেম্বর 31 লিখবো। লিখে এখানে লিখবো উত্তোলন। উত্তোলন হিসাব। তো দেখি কে কত টাকা উত্তোলন করেছে। ক উত্তোলন করেছে 18,000 টাকা। খ উত্তোলন করেছে 10,000 টাকা এবং গ উত্তোলন করেছে 12,000 টাকা। আচ্ছা, তো অংশীদারদের মূলধন হিসাবে মূলধনের উত্তোলনটা বসানোর পর আমি হেডিং লিখব লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব করা হয়েছে ডিসেম্বর 31, এজন্য তারিখ দেব ডিসেম্বর 31। আচ্ছা, এই লাভ লোকসান আবন্টন হিসাব হেডিং লেখা হয়েছে মানে আমি লাভ লোকসান আবন্টন হিসাবে চলে যাব। গিয়ে লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পাশে যে আইটেমগুলো ছিল সেগুলোকে এই ক্রেডিট পাশে বসাবো। তো ডেবিট পাশে প্রথমে ছিল মূলধনের সুদ, তো লিখি মূলধনের সুদ। মূলধনের সুদ কার কত টাকা ছিল? কর ছিল 3750, খর ছিল 2500, গড় ছিল
2500 টাকা। তারপরে কি ছিল? বেতন। তো আমি লিখব বেতন। বেতনটা কে পেয়েছিল? খ, সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য সে প্রতি মাসে 1000 টাকা করে বেতন পেত। তাহলে 12 মাসে সে কত টাকা বেতন পেয়েছে? 12,000 টাকা। তো আমি এখানে লিখব 12,000। আচ্ছা, আর ঋণের সুদ ছিল, ঋণের সুদ অংশীদারদের মূলধন হিসাবে আসবে না। আচ্ছা, তারপরে ক্রেডিট পাশে ছিল উত্তোলন, আর ছিল মুনাফার অংশ। হ্যাঁ, তো এখানে লিখব মুনাফার অংশ। তো ক পাবে 35,000, খ পাবে 25,000, গ পাবে 25,000। যার যত টাকা মুনাফা ছিল তার পাশে তত টাকা বসাবো। এবার আমরা ডেবিট পাশে আসব, এসে হেডিং লিখব লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাব ডিসেম্বর 31। তো লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট পাশে কি ছিল? উত্তোলনের সুদ ছিল। তো লিখব উত্তোলনের সুদ। নিট লাভটা আসবে না, যেটা যে অঙ্কে যে নিট লাভটা দেওয়া থাকে সেটা আসবে না। তো উত্তোলনের সুদ কার কত টাকা ছিল? 375, 275 আর 300 টাকা। সরি, উত্তোলনের সুদটা ছিল 475 টাকা। চারশো 75, 275 আর 300 টাকা। হ্যাঁ, টাকা। আচ্ছা, তো সবকিছুই তাহলে এখানে বসানো হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে? ব্যালেন্সিং করতে হবে। তো আমি ব্যালেন্সিং করব। এখন আমরা ব্যালেন্সিং করব। তো ব্যালেন্সিং করার জন্য আমাকে যোগ করতে হবে। প্রথমে কয়ের ঘর আমি যোগ করব। যোগ করলে যোগফল হয় 1,13,750। 1,13,750। এর পাশে লিখব 1,13,750। তারপর কি করব? এই টাকা থেকে এই টাকাগুলো আমি বিয়োগ করে দেব। $95,275। এটার নাম কি দিব? ব্যালেন্স সিডি। এটার নাম হবে ব্যালেন্স সিডি। আর ব্যালেন্স সিডির তারিখ কত হয়? শেষ তারিখ ডিসেম্বর 31। আচ্ছা, এবার আমরা এই টাকাটাকে আবার ব্যালেন্স বিডি নিয়ে আসবো। তো আমি এখানে লিখব ব্যালেন্স বিডি। এখানে কি লিখেছি? ব্যালেন্স বিডি। তো কত টাকা? 95,275। এবার আমরা ক্ষয়ের ঘর যোগ করব। ক্ষয়ের ঘর যোগ করব, যোগ করে যোগফলটা বসাবো। যোগ করলে আসে 89,500। এই যোগফলটা আমরা এখানেও বসাবো। তারপর এই টাকা থেকে আমরা বাদ দিয়ে দেব। $79,225। এটা ব্যালেন্স সিডি, আবার এটা ব্যালেন্স বিডি জানতে হবে। 79,225,
225। আচ্ছা, এবার আমরা গয়ের ঘর যোগ করব। $৭৭,৫০০। এখানেও লিখব ৭৭,৫০০। এবার এই ৭৭,৫০০ থেকে আমরা এই টাকাগুলো বিয়োগ করে দিব। ৬৫,২০০ টাকা ব্যালেন্স সিডি। এবং এই ৬৫,০০০ টাকা আবার কি হবে, ব্যালেন্স বিডি হবে ৬৫,২০০ টাকা। তো আমরা জানি ব্যালেন্স সিডি দিতে হয় বছর বা মাসের শেষ তারিখ। তো ব্যালেন্স বিডি ক্ষেত্রে তার পরের মাসের প্রথম তারিখ, ডিসেম্বর ৩১, এর পরের মাসটা কি, জানুয়ারি। তাহলে আমি এখানে জানুয়ারি ১ লিখব। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যখনই এটা জানুয়ারি ১ হয়ে গেল তখন সালটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা ছিল ২০১৩ সাল, আর এটার ক্ষেত্রে লিখতে হবে ২০১৪ সাল। আশা করি আপনারা এই অংশীদারের মূলধন হিসাব বুঝতে পেরেছেন যে কিভাবে এটাকে সলভ করতে হয়।